পরিসংখ্যান অধ্যায় থেকে আমরা 19টি এমসিকিউ সিলেক্ট করেছি, যেই 19টি এমসিকিউ বিগত বোর্ডে সবচেয়ে বারবার এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো। সেই এমসিকিউগুলো এখন আমরা সাজেশন আকারে সমাধান করব এবং এই এমসিকিউগুলো যদি তুমি সমাধান করতে পারো, আমি আশা করি এখান থেকেই তোমাদের পরিসংখ্যান অধ্যায়ের এখান থেকেই এমসিকিউ কমন পড়বে, এর বাহিরে আর পড়া লাগবে না। দেখো এখানে বলা হয়েছে, প্রথম আমরা 1 নম্বর যে এমসিকিউটা নিয়েছি সেটা হচ্ছে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক। এই এমসিকিউটা অনেকবার এসেছে। নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? বিচ্ছিন্ন চলক হচ্ছে যেটাকে আমরা গণনা করতে পারি, যেটা আমরা গণনা করতে পারি সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। দেখো যেটা গণনা করা যায় সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, আর অবিচ্ছিন্ন চলক হচ্ছে যেটা পরিমাপ করা যায়। এখানে দেখো বয়স পরিমাপ করা হয়, উচ্চতাও পরিমাপ করা হয়, ওজনও পরিমাপ করা হয়, তার মানে এগুলা বিচ্ছিন্ন চলক না। বিচ্ছিন্ন চলক কোনগুলা? যেগুলো আমরা 1 2 3 4 করে গণনা করতে পারি, তাহলে জনসংখ্যা এটা গণনা করা যায় 1 2 3 4 করে, তার মানে এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ, যেটা হচ্ছে বিচ্ছিন্ন চলক হচ্ছে ওই সকল চলক যেগুলো আমরা 1 2 3 4 5 6 করে গণনা করতে পারি, সেগুলো বিচ্ছিন্ন। আর অবিচ্ছিন্ন হচ্ছে, দেখো বয়স কিন্তু গণনা করা যায় না, তারপর উচ্চতাও গণনা করা যায় না 1 2 3 4 করে, আর হচ্ছে ওজন, এগুলো পরিমাপ করা যায়। পরিমাপ যেগুলো করা যায় এগুলো অবিচ্ছিন্ন চলক, আর যেটা গণনা করা যায় সেটা বিচ্ছিন্ন চলক। তারপর 2 নম্বর যে এমসিকিউটা সেটা হচ্ছে অজীব রেখা অঙ্কনে এক্স অক্ষ বরাবর কোনটি ধরা হয়। অজীব রেখা অঙ্কনে এক্স অক্ষ বরাবর কোনটি ধরা হয়, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটাও প্রিভিয়াস বোর্ডে অনেকবার এসেছে। তো এই এমসিকিউটার অজীব রেখা, আমরা তো জানি অজীব রেখা অঙ্কন করতে এক্স অক্ষ বরাবর সবসময় শ্রেণীর উচ্চ সীমা বসানো হয়। সো এটার উত্তর হবে শ্রেণীর উচ্চ সীমা। অজীব রেখা অঙ্কনে এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমা বসানো হয়। এক্স অক্ষ বরাবর কি বসাবা? শ্রেণীর উচ্চ সীমা। এই অজীব রেখা অঙ্কনে এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমা বসানো হয়। তারপরে বলা হয়েছে 3 নম্বর যে এমসিকিউটা সেটা হচ্ছে অজীব রেখা অঙ্কনে ওয়াই অক্ষ বরাবর কোনটি ধরা হয়। অজীব রেখা অঙ্কনে আমরা জানি ওয়াই অক্ষ বরাবর সবসময় ক্রমযোজিত গণসংখ্যা বসাইতে হয়। অজীব রেখা অঙ্কনে ওয়াই অক্ষ বরাবর সেখানে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বসাবো। সো এখানে এইটার আনসার হবে ক্রমযোজিত গণসংখ্যা। তারপর বলা হয়েছে কি পরীক্ষার নম্বর ও জনসংখ্যা কোন ধরনের চলক। দেখো পরীক্ষার নম্বর ও জনসংখ্যা এগুলো তো কি হবে? বিচ্ছিন্ন চলক হবে। কারণ কি পরীক্ষার নম্বর আমরা গণনা করতে পারি, আর হচ্ছে যে জনসংখ্যা গণনা করতে পারি। যেটা গণনা করা যায় সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, আর যেটা গণনা করা যায় না সেটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। যেটা গণনা করা যাবে সেটা বিচ্ছিন্ন চলক, তার মানে এখানে পরীক্ষার নম্বর এবং জনসংখ্যা দুইটাই গণনা করা যায়, সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, তার মানে এটা একটি বিচ্ছিন্ন চলক। পরীক্ষার নম্বর একটি বিচ্ছিন্ন চলক। তারপরে দেখো এখানে বলা হয়েছে কি 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। 1 থেকে 19 পর্যন্ত, 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যা। তোমাকে প্রথমে মৌলিক সংখ্যা সম্পর্কে জানতে হবে। মৌলিক সংখ্যা কোনগুলো? যেই সংখ্যাগুলো 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। তো মৌলিক সংখ্যা এখানে দেখো 2 একটি মৌলিক সংখ্যা, 3 একটি মৌলিক সংখ্যা, 5 একটি মৌলিক সংখ্যা। কারণ এই 5কে ভাঙলে 1 এবং 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙা যায় না। 7কে 1 এবং 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙা যায় না। তার মানে এই সংখ্যাগুলো আমাকে কী করতে হবে? 1 এবং 19-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2 3 5 7 11 13 17 19, এই কয়টা। এখন এই কয়টা তোমাকে বলছে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত। তো তুমি কি করবা? গড় যেহেতু নির্ণয় করতে বলছে, তুমি এই মৌলিক সংখ্যাগুলো উপরে লিখবা। লেখা 1 2 3 4 5 6 7 8 দিয়ে ভাগ দিবা। সংখ্যা যে কটা ওই কটা দিয়ে ভাগ দিবা। যদি গড় নির্ণয় করতে বলে যে কটা সংখ্যা আছে ওই কটা সংখ্যা দিয়ে ভাগ দিবা। ভাগ দিলে তোমার ভাগফল আসবে 9.63। 9.63। তো এখানে 9.63 আছে কত? এই যে কহ নাম্বারে, তার মানে এটার আনসার হবে 9.63। মনে থাকবে 9.63, এটাই আনসার। তারপরে দেখো 6 নম্বর যে এমসিকিউটা সেটা বলছে 2 11 5 1 0 7 3 4 সংখ্যাগুলোর মধ্যক কত। এটার মধ্যক নির্ণয় করতে বলছে। এটা যখন তোমাকে এভাবে এলোমেলো উপাত্ত দিয়ে মধ্যক নির্ণয় করতে বলে, এলোমেলো উপাত্ত দিয়ে যখন তোমাকে মধ্যক নির্ণয় করতে বলে তখন টেকনিকটা মনে রাখবা। তুমি এলোমেলো উপাত্তগুলো প্রথমে সাজিয়ে লিখবা, ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখবা। এলোমেলো উপাত্ত দিয়ে মধ্যক নির্ণয় করতে বললে তুমি সর্বপ্রথমে ছোট থেকে বড় ক্রমে সাজাবে। এখানে সবচেয়ে ছোট আছে কত? 0, তারপরে আছে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 7, তারপরে কত? 10। এগুলো সিরিয়ালে তুমি সাজিয়ে লিখবা। এখান থেকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লেখার পর যদি উপাত্তগুলো জোর হইলে মাঝখান থেকে 2টা নিবা। উপাত্তগুলো জোর হইলে কি করবা? সমান মাঝখান থেকে 2টা নিবা। 2টা নিয়ে 2 দ্বারা ভাগ দিয়ে দিবা।
যদি উপাত্তগুলো জোর হয় সমান মাঝখান থেকে দুইটা নিবা, 2 দ্বারা ভাগ দিয়ে দিবা। আর যদি বিজোড় হয় সমান মাঝখানে যেটা থাকবে ওইটাই মধ্যক। বিজোড় যদি হয়, উপাত্তগুলো যদি সাজানোর পর বিজোড় হয়, তুমি সমান মাঝখানে যেটা থাকবে ওইটাই উত্তর করবা। আর যদি জোর হয় তাহলে সমান মাঝখানে যে দুইটা আছে ওই দুইটাকে নিয়ে 2 দ্বারা কী করবা, ভাগ দিবা। এখানে দেখো আমি 1 2 3 এদিক থেকে 3টা বাদ দিলাম, এদিক থেকে যেহেতু 1 2 3 4 5 6 7 8 জোর যেহেতু, তাহলে তুমি কি করবা, সবগুলো থেকে তুমি সমানে জোর হইলে সমানে ওই পাশ থেকে 3টা এই পাশ থেকে 3টা বাদ দিয়ে মাঝখানে 2টা রেখে দিবা, আর ভাগ দিবা কত দিয়া, 2 দিয়া। তাহলে 4 আর 3 কত হয়, 7, 7কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে, 3। তার মানে এটার আনসার হচ্ছে কত, 3.5, অর্থাৎ 3.5। তারপরে বলা হয়েছে দেখো 9 7 7 15 10 15 11 8 10 9 10 উপাত্তের প্রচুরক কত, প্রচুরক কত, তোমাকে প্রচুরক কত এটা বের করতে বলছে। একেবারে সহজ টেকনিক, যদি প্রচুরক তোমাকে বের করতে বলে, উপাত্তের যদি প্রচুরক বের করতে বলে, তাহলে তুমি জাস্ট কী করবা, সবচেয়ে বেশিবার আছে কোনটা ওইটাই আনসার। দেখো এখানে 10 আছে এই একবার, 2 বার, 3 বার, 10 আছে 3 বার, এছাড়া বাকিগুলো সব একবার 2 বার, একবার 2 বার, এর বেশি নাই। তার মানে সবচেয়ে বেশিবার আছে উপাত্তের ভিতর কি 10, সবচেয়ে বেশিবার যেটা থাকবে ওইটাই হচ্ছে প্রচুরক, সবচেয়ে বেশিবার যেটা থাকবে ওইটাই কি প্রচুরক। তার মানে এখানে সবচেয়ে বেশিবার আছে 10, বেশিবার একবার, 2 বার, 3 বার আর কোনোটাই নাই। দেখো উপাত্তের 7 আছে একবার 2 বার, তারপর 11 আছে একবার, 11 আছে একবার, অন্যান্যগুলো একবার 2 বার আছে, তার মানে 10ই সবচেয়ে বেশিবার আছে, তার মানে এটার আনসার হবে 10। যদি তোমাকে প্রচুরক বলে কোনটা, তাহলে সবচেয়ে বড়টাই হবে 10। এগুলোর ব্যাখ্যাও আমি লিখে দিয়েছি। উপাত্তের ভেতরে বেশিবার যেই সংখ্যা থাকবে সেটাই প্রচুরক। উপাত্তের ভেতরে সবচেয়ে বেশিবার যেটা থাকবে, যে সংখ্যাটা থাকবে সেটাই কি প্রচুরক, অর্থাৎ 10 সর্বাধিকবার রয়েছে, তাই প্রচুরক কত, 10। তারপরে দেখো বলা হয়েছে 8 নম্বর যে এমসিকিউটা, সেটা হচ্ছে 1 থেকে 22 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কোনটি। 1 থেকে 22 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে যেই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়। দেখো কত কত 1 থেকে 22 পর্যন্ত, তাহলে আমরা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটা কোনটা, 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, অর্থাৎ এই 3কে 3 দ্বারা ভাগ করা যায়, 6কে 3 দ্বারা ভাগ করা যায়, 9কে 3 দ্বারা ভাগ করা যায়। তার মানে 3 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটা 1 থেকে 22 পর্যন্ত, এর ভিতরে 1 থেকে, তাহলে এক তো আর 3 দ্বারা ভাগ করা যাবে না, তাহলে আমাকে 3কে 3 দ্বারা ভাগ করা যায়, 6কে 3 দ্বারা ভাগ করা যায়, 9 থেকে 3 দ্বারা ভাগ করা যায়। যদি বিভাজ্য এমন বিভাজ্য প্রশ্ন করে যে 3 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, তুমি ওই সংখ্যাটা নিবা, তারপর হচ্ছে ওইটা কত দ্বারা, পরের সংখ্যাটা কত দ্বারা ভাগ করা যায় ওইটা বের করবা। তাহলে এখানে আমাকে 3 দ্বারা বিভাজ্য মানে 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 3 7 21, যেহেতু 22 পর্যন্ত নিতে বলছে, তাহলে 22 তো আর বিভাজ্য না, তার মানে 22 আর নেওয়া লাগবে না। এখন তোমাকে কি নির্ণয় করতে বলছে, সংখ্যাগুলো, বিভাজ্য সংখ্যাগুলোর কি নির্ণয় করতে বলছে, মধ্যক মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা সমূহ। তাহলে 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর কি নির্ণয় করছে, সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করতে বলছে। তাহলে তুমি একেবারে সহজ, কয়টা আছে এগুলোকে একটু সাজিয়ে লেখো। মধ্যক 1 2 3 4 5 6 7, কয়টা আছে, 7টা। তো মধ্যক কোনটা হবে, 7টা, যেহেতু বিজোড় আছে তাহলে সমান মাঝখানেটাই মধ্যক। যদি বিজোড় থাকে সমানের মাঝখানেটাই মধ্যক, অর্থাৎ 12, এটার উত্তর হবে 12। যদি বিজোড় থাকে সমান মাঝখানে যেটা থাকবে তুমি সাজিয়ে লেখার পর সমান মাঝখানে যেটা থাকবে ওইটাই হচ্ছে মধ্যক। তারপরে দেখো -5 থেকে 5 পর্যন্ত পূর্ণ সংখ্যা মধ্যক কত, -5 থেকে 5 পর্যন্ত পূর্ণ সংখ্যা। এখানে মাইনাসের দিকে তুমি 5 পর্যন্ত আসবে, এখানে ব্যাখ্যা দেখো, ব্যাখ্যা। তাহলে -5 থেকে 5 পর্যন্ত, তাহলে প্লাসের দিকে যাবা 5টা, 1 2 3 4 5, শূন্য মাঝখানে বসাবা, শূন্য মাঝখানে বসে প্লাসের দিকে যাবে 5, এদিকে মাইনাসের দিকে আসবে 5, তার মানে এটার মধ্যক। তাহলে এটার মধ্যক হবে সমান মাঝখানে কয়টা, কোনটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11, বিজোড় আছে না, তাহলে সমান মাঝখানে যেটা ওইটাই মধ্যক। যদি বিজোড় থাকে সমান মাঝখানে যেটা ওইটাই মধ্যক, তার মানে এটার আনসার হবে কোনটা, 0। এটার আনসার হবে কত, 0। সমান মাঝখানে আছে কত, 0, তার মানে এটার মধ্যকও কত, 0। কিভাবে, যখন তোমাকে কি করবে, এইভাবে মধ্যক নির্ণয় করতে বলবে এখান থেকে, তাহলে তোমার সমান মাঝখানে যেটা থাকবে ওইটাই হবে মধ্যক। যদি বিজোড় হয়, বিজোড় হইলে সমান দুই পাশ থেকে সমানে বাদ দিয়ে মাঝখানে যেটা থাকবে ওইটাই মধ্যক। তারপরে বলছে বিজোড় উপাত্ত হলে উভয় পাশের, এটা এখানে ব্যাখ্যাটা দেখো, ব্যাখ্যা হচ্ছে বিজোড় উপাত্ত হলে উভয় পাশ থেকে সমানে বাদ দিয়ে মাঝে যেই সংখ্যা থাকবে তাই হচ্ছে মধ্যক। বিজোড় উপাত্ত হলে উভয় পাশ থেকে সমানে বাদ দিয়ে মাঝখানে যেটা থাকবে ওইটাই কি মধ্যক। তারপর দেখো ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন
ক্রমযুক্ত গণসংখ্যা প্রয়োজন কিসের ক্ষেত্রে ক্রমযুক্ত গণসংখ্যা প্রয়োজন, এটা তোমার কাছ থেকে জানতে চেয়েছে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে, অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে, আর হচ্ছে প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে কোনটার ক্ষেত্রে? আমরা তো জানি মধ্যক নির্ণয় করতে হলে ক্রমযুক্ত গণসংখ্যা লাগে, আর অজীব রেখা অঙ্কন করতে লাগবে। অজীব রেখা অঙ্কন করতে তো ক্রমযুক্ত গণসংখ্যা লাগে না, তার মানে এটা মধ্যক নির্ণয় লাগবে। অজীব রেখা অঙ্কনের করতে হলে তো মানে হ্যাঁ অবশ্যই অজীব রেখা অঙ্কন করতে হইলে কী লাগবে? ক্রমযুক্ত গণসংখ্যা লাগবে। তার মানে এটার মধ্যক নির্ণয় করতে ক্রমযুক্ত গণসংখ্যা লাগে, অজীব রেখা অঙ্কন করতেও কী লাগে? ক্রমযুক্ত গণসংখ্যা লাগে। তার মানে 1 ও 2 হবে আনসার, 1 ও 2। তারপরে দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপক থেকে তোমাকে আমি এটা এক্সট্রা লিখে রেখেছি যোজিত গণসংখ্যাটা এখানে লাগতেও পারে নাও লাগতে পারে। তারপর আমি লিখে রেখেছি তোমাদের উদ্দীপকটা থাকবে এই উপরের দুইটা। তার মানে 11 নম্বর এমসিকিউটা দেখো, প্রচুরক শ্রেণীর মধ্যমান নিচের কোনটি? প্রচুরক শ্রেণীর মধ্যমান নিচের কোনটি? তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যমান নিচের কোনটি, এটা যদি তোমাকে প্রশ্ন করে এমন নিচের কোনটি প্রচুরক শ্রেণীর মধ্যমান এমন যদি প্রশ্ন করে, তাহলে তোমাকে কী করতে হবে? প্রচুরক শ্রেণী বের করতে হবে। প্রচুরক শ্রেণী বের করার টেকনিক হচ্ছে তুমি দেখবা যে গণসংখ্যা সবচেয়ে বেশিবার কোনটার ভিতরে আছে? এই যে এখানে দেখো সবচেয়ে বেশি গণসংখ্যা কিন্তু 20। তার মানে এটার উপরেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে কত? 20। তার মানে এটা সোজা উপরেরটা প্রচুরক শ্রেণী। তো প্রচুরক শ্রেণী যেহেতু উপরেরটা, তো এখানে তোমাকে কি নির্ণয় করতে বলছে মধ্যক কোনটি। তো মধ্যক নির্ণয়ের নিয়ম কি প্রচুরক শ্রেণীর? এখান থেকে তুমি কি করবা? এটা এই সোজা দুইটাকে যোগ করে দিবা। উপরের শ্রেণীতে দুইটা যোগ করে দাও, উচ্চ শ্রেণীর উচ্চমান এবং নিম্নমান যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দাও। মধ্যক নির্ণয় করতে পারলে কী করবা? উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণী যোগ দিয়ে 2 দ্বারা ভাগ দিয়ে দিবা। তো এখানে কত? 71 আর হচ্ছে 75, এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ দিলে আমার আসবে কত? 73। তার মানে এটার উত্তর হবে 73। প্রচুরক শ্রেণীর মধ্যমান হবে কত? 73। তারপর বলছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা দেখো এখানে সবচেয়ে বড় গণসংখ্যা কত? 20। তার মানে এটার প্রচুরক শ্রেণী, এটার উপরেটা হচ্ছে প্রচুরক শ্রেণী, আর এটার গণসংখ্যা কত? 20। তার মানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হবে কত? 20। তারপর বলছে প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা কত? প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা, তার মানে প্রচুরক শ্রেণীতে আমি নির্ণয় করছি সবচেয়ে বড় গণসংখ্যা যেটা, এটার সোজা উপরেটাই প্রচুরক শ্রেণী। তার মানে প্রচুরক শ্রেণীর প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা কত হবে? 75। তাহলে প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা হবে কত? 75। তার মানে এটার আনসার হবে 75। এবং বলছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? প্রচুরক শ্রেণীর যে নিম্ন সীমা কত? তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? 71। তার মানে এটার আনসার হবে 71। তারপরে দেখো 15 নম্বর যে এমসিকিউটা বলছে মধ্যক, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এইভাবে উদ্দীপক শ্রেণী আর গণসংখ্যা দেওয়া থাকবে, যোজিত গণসংখ্যা তোমরা বের করে নিতে হবে। তো আমি এখানে বের করে রেখেছি আগেই প্রচুরক এখন তোমাকে বলছে মধ্যক শ্রেণীর নির্ণয় কীভাবে করতে হয়। তুমি মধ্যক শ্রেণী তুমি নির্ণয় না করতে পারলে তো অঙ্ক পারবে না। মধ্যক শ্রেণী নির্ণয় করতে হলে প্রথমে এনের মান হচ্ছে টোটাল কি যোগফল, যোগফল কত? 40কে 2 দ্বারা ভাগ দিলে কত বের হবে? 20। এই 20তম পদের এইটাই হচ্ছে মধ্যক শ্রেণী। 20তম পদ কোথায় পড়ে? দেখো এই 5 পরে, যোজিত গণসংখ্যার 5 পরে না, তা কততে পড়ে? 13তে পড়ে না, এই যে 25-এর ঘরে পড়ে, 25-এর ঘরে এই যোজিত গণসংখ্যার এই যে 20 পরে হচ্ছে 25-এর ঘরে। তার মানে এটা সোজা উপরেটা হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে 51 থেকে 60 হচ্ছে মধ্যক শ্রেণী। এখন আসো মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে FC এর মান কত? আমরা তো জানি মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে FC এর মান হচ্ছে যেই আমাদের যেই মানটা বের হবে n/2 এর যে মানটা বের হবে, n/2 এর মান এই যেই এখানে 40/2, 40 টোটাল গণসংখ্যাকে 2 দ্বারা ভাগ দিলে যেটা বের হবে ওই মানটার পূর্বের যোজিত গণসংখ্যা হচ্ছে কি? FC। তাহলে এটা হচ্ছে যে আমাদের মূল মান বের হয়েছে কত? এই যে 20 দ্বারা আমরা নির্ণয় করলাম, এটা হচ্ছে প্রচুরক শ্রেণীর কি? মধ্যক শ্রেণীর যোজিত গণসংখ্যা, আর যোজিত গণসংখ্যার পূর্বেরটা হচ্ছে FC। তার মানে এখানে 13, এটার আনসার হবে 13। এবার মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এই যে মধ্যক শ্রেণীটা, এটার গণসংখ্যা কত? 12। তার মানে এটার আনসার হবে 12। মধ্যক শ্রেণীর গণসংখ্যা 12। এবার মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত? এই যে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা তো অটোমেটিকলি 25 আছে, তার মানে এটার আনসার হবে 25। তারপর মধ্যক শ্রেণীর মধ্যমান কত? মধ্যক শ্রেণীর মধ্যমান, এবার এটাকে কি করবা? এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ দিলে মধ্যমান বের হয়ে যাবে। তাহলে 51 থেকে 60, এটা তো আমরা নির্ণয় করছি, তাহলে ব্যাখ্যা হচ্ছে 51 থেকে 60 ভাগ কত? 2। কেন 51 থেকে 60 ভাগ 2? কারণ হচ্ছে কি আমরা জানি যে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে কোনো শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে 2 দ্বারা কী করতে? ভাগ করতে হয়। তাহলে 51 থেকে 60, এই 51 থেকে 60 যোগ করে ভাগ করবা 2 দ্বারা, কত? 55.5। তার মানে এটা আনসার হবে 55.5। এখন বলছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান কত? মধ্যক শ্রেণী এটা, তার পূর্ববর্তী শ্রেণী এটা, এটার মধ্যমান কত? তাহলে 41 থেকে কত? 41 থেকে 50 যোগ করো বা 2 দ্বারা ভাগ দিবা, যে পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান। তাহলে 41 থেকে 50কে যোগ করে 2 দ্বারা ভাগ দিলে আমাদের আসবে 45.5। তার মানে এটার আনসার হবে 45.5।